স্বাগতম দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে আমি অনুপ বিশ্বাস। দর্শক, এই ভিডিওতে আমরা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি। যদি আমরা মধ্যপ্রাচ্যের দিকে তাকাই তাহলে দেখব সেখানে বারবার একটা প্রশ্ন উঠছে। অনেক সাংবাদিক এই বিষয়ে আর্টিকেল ছাপছেন। এখন খুব শীঘ্রই ইসরায়েল হামাসের লোকেদের মারার জন্য তুরস্কের উপর বিমান হামলা চালাতে চলেছে। মধ্যপ্রাচ্য পৃথিবীর 50% তেল দর্শক আপনি এই অঞ্চলেই পাবেন। আর দেখবেন এই এলাকাটা সবসময়ই যুদ্ধে জর্জরিত থাকে। বিমান হামলা, মিসাইল আক্রমণ, এসব কিছু না কিছু মধ্যপ্রাচ্যে সবসময়ই চলতে থাকে। আর আজকের দিনে আপনি দেখবেন মধ্যপ্রাচ্য নিয়ে এই আর্টিকেলগুলো লেখা হচ্ছে যে তুরস্ক কি ইসরায়েলের পরবর্তী টার্গেট হতে চলেছে? কাতারকে আক্রমণ করার পর কি এবার তুরস্কের পালা? কারণ এখানে আপনাকে বুঝতে হবে যে কেউই আশা করেনি ইসরায়েল এতটা দূরে যাবে, যে কাতারের রাজধানী দোহাতে বোমা ফেলবে। যেহেতু এখন ইসরায়েল সেই রেড লাইনও পার করে ফেলেছে, তাই সত্যি বলতে তুরস্কে আক্রমণ করাটা এখন আর তেমন আশ্চর্যজনক হবে না। আর তাই আপনি দেখতে পাবেন সমস্ত আন্তর্জাতিক মিডিয়া, কোন মিডিয়ার নাম নেব, আমেরিকান মিডিয়া বলুন বা ইসরায়েলি মিডিয়া বলুন, তা বাদে সারা দুনিয়ার মিডিয়া তো আছে, বিশেষ করে আমেরিকান মিডিয়া এবং ইসরায়েলি মিডিয়া এই আর্টিকেল ছাপছে। কাতারে হামাসের ওপর বিমান হামলার পর ইসরায়েলি হুমকিতে তুরস্ক আজ খুব চিন্তিত। মানে হামলা একটা হবে এরকমই ইঙ্গিত তারা দিচ্ছে। কারণ ইসরায়েল ইতিমধ্যে ভাই 6টা দেশকে আক্রমণ করেছে এই কদিনের মধ্যে। এই 6টা দেশ হলো প্যালেস্টাইন, যার মধ্যে অবশ্যই গাজা এবং ওয়েস্ট ব্যাংক দুটোই পড়ে, লেবানন, সিরিয়া, ইয়েমেন, ইরান, কাতার, 6টা দেশ হয়ে গেল। তাহলে 7ম দেশ, এখন সবাই প্রশ্ন তুলছে যে পরিস্থিতি যেদিকে এগোচ্ছে সেখানে 7ম দেশ এখানে তুরস্ক হতে পারে কিনা, এটাই এখন একটা বড় প্রশ্ন। আর যদি আপনি জিজ্ঞাসা করেন যে এ বিষয়ে এত আর্টিকেল কেন ছাপা হচ্ছে, কেন আঙ্কারা, যা তুরস্কের রাজধানী, সেখানে একটা ভয়ের পরিবেশ তৈরি হয়ে আছে যে নেতানিয়াহুর নির্দেশের পর যে কোনো সময় ইসরায়েল F-35 বিমান পাঠিয়ে তুরস্কে আক্রমণ করাতে পারে। দেখুন, এর কারণ হলো নেতানিয়াহু সম্প্রতি একটি ভিডিওতে নিজেই বলেছেন যে সন্ত্রাসবাদীরা যেখানেই থাকুক না কেন, সন্ত্রাসবাদী বলতে উনি হামাসের লোকেদের বোঝাচ্ছেন, মানে হামাসের লোকেরা যেখানেই থাকুক, যে দেশেই থাকুক, ইসরায়েল সেখানে হামলা করবে। আর হামাসের নেতৃত্ব কাতারে ছিল এবং হামাসের অনেক অপারেটিভ, বিশেষ করে হামাসের সাইবার ডিভিশনের অনেক গুরুত্বপূর্ণ নেতারা এখন তুরস্কে লুকিয়ে আছে। এটা সকলেরই একটা জানা সত্য। ইসরায়েল অনেকবার এই কথাটা বলেছে। আর তাদের শেষ করার জন্য বেঞ্জামিন নেতানিয়াহু এখন বলছেন যে ইসরায়েল যে কোনো দেশকে আক্রমণ করতে পারে। দেখুন সেই ভিডিও ক্লিপটি যেখানে নেতানিয়াহু এই কথাগুলো বলছেন। I didn't hear a great cry of wrongdoing to these countries. Even though they weren't harboring terrorists, the terrorists were there. Okay, they didn't even harbor them, as is the case in other cases. The terrorists happened to be on that soil, and we acted, which is what democracies do, including the leading democracy, when they have the ability to target terrorists to threaten their civilians. So this is a principle we established. It's a principle we follow. It hasn't changed. এখন এই কথাটা বেঞ্জামিন নেতানিয়াহু আমেরিকার সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিওর পাশে দাঁড়িয়ে বলেছেন। আর এখানে একটা কথা খেয়াল করবেন, বেঞ্জামিন নেতানিয়াহু বলছেন যে ঠিক যেভাবে 1972 সালে জার্মানির মিউনিকে অলিম্পিকের সময় সন্ত্রাসবাদীরা ইসরায়েলি অ্যাথলিটদের মেরেছিল, তারপর সেই সমস্ত সন্ত্রাসবাদীদের বিভিন্ন দেশে খুঁজে খুঁজে ইসরায়েলের মোসাদ মেরেছিল। তো এখানে নেতানিয়াহু বলছেন যে যে দেশগুলোতে আমরা সেই সন্ত্রাসবাদীদের মেরেছিলাম সেই দেশগুলোর সাথে আমাদের কোনো শত্রুতা নেই। মানে ওনার যুক্তিটা হলো যে অনেক সময় দেশের সরকারও জানে না যে তাদের দেশে কোনো সন্ত্রাসবাদী ঘুরে বেড়াচ্ছে। এমনটা নয় যে সেই দেশটা সেই সন্ত্রাসবাদীকে আশ্রয় দিচ্ছে, কিছু ক্ষেত্রে হয়তো দিচ্ছেও, কিন্তু অনেক ক্ষেত্রে দেশের সরকারও জানতে পারে না। তো উনি এখানে বলছেন যে একটা গণতান্ত্রিক দেশ হিসাবে ওনাদের পুরো অধিকার আছে
অন্য কোনো দেশে গিয়ে সেই সন্ত্রাসবাদীকে আক্রমণ করে আসার। সুতরাং এতে বেঞ্জামিন নেতানিয়াহু একটা পরিষ্কার সংকেত দিয়ে দিয়েছেন যে কালকে তিনি তুরস্কেও হামলা করে হামাসের লোকেদের মারতে পারেন। আর এখানে যদি আপনি জিজ্ঞেস করেন যে ভাই তুরস্ক তো একটা ন্যাটো দেশ, তাহলে একটা ন্যাটো দেশের উপরে আক্রমণে আর্টিকেল 5 কি সক্রিয় হয়ে যাবে না? দেখুন, তুরস্ক সেটাও চেষ্টা করবে। আমি আপনাকে বলে দিই, যখন এই খবরটা আসবে, এই খবরটা কবে আসবে কেউ জানে না, কয়েক সপ্তাহ পর নাকি 1 মাস পর, এটা ইসরায়েলের মোসাদের পরিকল্পনার উপর নির্ভর করছে যে তারা তুরস্কে লুকিয়ে থাকা হামাস সদস্যদের সম্পর্কে কি তথ্য পায়, তারা কোথায় লুকিয়ে আছে, কি করছে। কিন্তু একবার যদি ইসরায়েল সঠিক তথ্য পেয়ে যায় আর তারপর তারা যদি সিদ্ধান্ত নিয়ে নেয় যে তারা তুরস্কে হামলা করবে এবং হামলাটা যদি সত্যি সত্যি করে দেয়, তাহলে তুরস্ক অবশ্যই প্রথমে আর্টিকেল 4 সক্রিয় করবে, সমস্ত ন্যাটো দেশকে ডেকে বলবে যে দেখুন আমাদের উপরে আক্রমণ হয়েছে, একটা ন্যাটো দেশের উপরে হামলা হয়েছে। তাহলে ন্যাটো কি এখন এর জবাবে ইসরায়েলকে কিছু বলবে না? দর্শক, তখন ন্যাটোর প্রতিক্রিয়া কী হবে তা আপনারা সবাই জানেন। কাতারের ঘটনাটাতে আপনারা সকলেই বুঝে গিয়েছেন যে ন্যাটো সেই সময় তুরস্ককে কি সাহায্য করতে পারে। আমেরিকা অন রেকর্ড বলেছে যে ইসরায়েল তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ, শক্তিশালী এবং প্রধান সহযোগী, তাই ন্যাটো ইসরায়েলের বিরুদ্ধে কিছুই করবে না। কিন্তু তুরস্ক নিজের দিক থেকে পুরো চেষ্টা করবে ন্যাটোকে বলার যে দেখুন একটা ন্যাটো দেশের মাটিতে আক্রমণ হয়েছে আর আমাদের কিছু একটা করা উচিত। এখন ব্যক্তিগতভাবে যদি আমাকে জিজ্ঞাসা করেন, আমার মনে হয় তুরস্কের উপর হামলা করাটা এই মুহূর্তে এতটা সহজ হবে না, কারণ তুরস্ক এখন অত্যন্ত সতর্ক অবস্থায়। আর তাই একটা সম্ভাবনা এটাও আছে যে ইসরায়েল দেরিতে হামলা করতে পারে। সম্প্রতি তারা কাতারের রাজধানীর দোহায় বোমা ফেলেছে, তাই স্বাভাবিকভাবেই তুরস্কের বায়ুসেনা এই মুহূর্তে খুব সতর্ক অবস্থায় আছে। তারা আশঙ্কা করছে যে যে কোনো সময় ইসরায়েলের F-35 বিমান আসতে পারে। আর তুরস্কের ডিফেন্স সিস্টেমের কথা যদি বলেন, তাহলে তুরস্কের কাছে আজকের দিনে বায়ুসেনার দিক থেকে তেমন কিছু নেই, বরং তুরস্কের বায়ুসেনার থেকে পাকিস্তানের বায়ুসেনা বেশি শক্তিশালী মনে হবে আপনার। তুরস্কের বায়ুসেনার দিকে তাকালে দেখবেন তাদের কাছে শুধু F-16 যুদ্ধবিমান আছে আর পুরনো আমলের F-4 যুদ্ধবিমান আছে, ব্যাস এটুকুই। তাদের কাছে কোনো 5th জেনারেশন বা 4.5 জেনারেশন যুদ্ধবিমান একদমই নেই। তারা বানাচ্ছে, অনেক কিছু কাজ হচ্ছে, তবে সেগুলো বাইরে আসতে সময় লাগবে, অনেক বছর লাগবে। কিন্তু এছাড়া তাদের কাছে বিশেষ কোনো এয়ার ডিফেন্স সিস্টেমও নেই, এমন কোনো সামরিক সরঞ্জাম নেই আপনি পাবেন না যা ইসরায়েলের F-35 যুদ্ধবিমানকে ভূপাতিত করতে পারে। কিন্তু যখন একটা দেশ হাই অ্যালার্ট মোডে থাকে, তাদের F-16 যুদ্ধবিমানগুলো একদম তৈরি থাকে, আর কোথাও না কোথাও দেখুন তাদের কাছে ইলেকট্রনিক ওয়ারফেয়ারের কিছু সরঞ্জাম অবশ্যই আছে। তাই এই মুহূর্তে আমার মনে হয় না যে ইসরায়েল সরাসরি তুরস্কে আক্রমণ করবে। খুব সম্ভবত তারা আরও একটু অপেক্ষা করছে, কারণ দেখুন অ্যালার্ট মোডে থাকতেও একটা দেশের অনেক টাকা খরচ হয়, আর যখন তুরস্কের এই সতর্কতা একটু কমবে তারপর অবশ্যই ইসরায়েল হয়তো তুরস্কে একটা আক্রমণ করতে পারে। এখন সেটা কয়েক সপ্তাহ বা মাস সময় লাগতে পারে। আর তখন আমাদের দেখতে হবে যে এই সমস্ত আরব দেশ, মুসলিম দেশ, অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন দেশগুলো, তারা সবাই মিলে ইসরায়েলের বিরুদ্ধে কোনো বড় পদক্ষেপ নেয় কিনা। কারণ ইসরায়েল এখন এক এক করে প্রায় সমস্ত গুরুত্বপূর্ণ ইসলামিক দেশগুলোকে আক্রমণ করছে, শুধু পাকিস্তানকে বাদ দিয়ে। আর একটা কথা যদি আপনি খেয়াল করেন, ইসরায়েলের যে বয়ান তারা যা বলেছে, তাতে আমি অবাক হব না যদি কালকে ইসরায়েল পাকিস্তানকেও আক্রমণ করে। আমার এই কথাটা মনে রাখবেন, হতে পারে আজ থেকে কয়েক মাস পর আপনার হঠাৎ মনে পড়বে যে আমি এই কথাটা বলেছিলাম। দেখুন, বর্তমানে ইসরায়েলের যে নীতি, তাতে যদি তাদের মনে হয় কোনো সন্ত্রাসবাদী পাকিস্তানে লুকিয়ে আছে, তাহলে তারা পাকিস্তানকেও আক্রমণ করতে পারে। দর্শক, এটা খুবই মারাত্মক একটি নীতি যার উপর ইসরায়েল এখন কাজ করছে।
আর আগামী দিনে অবশ্যই এই রিলেটেড বড় আপডেট আসতে চলেছে, খবর আসতে চলেছে। তুরস্ক আর ইসরায়েলের মধ্যে অবশ্যই বড় কিছু একটা হবে খুব শীঘ্রই। তাহলে দর্শক, আজকের এই বিশ্লেষণ থেকে একটা বিষয় অত্যন্ত পরিষ্কার, আমরা এমন এক সময়ের দিকে দ্রুত এগিয়ে যাচ্ছি যেখানে আন্তর্জাতিক আইন, সার্বভৌমত্বের সম্মান বা পুরনো কূটনৈতিক সম্পর্কের আর কোনো মূল্য থাকছে না। মধ্যপ্রাচ্যের এই দাবার ছকে প্রতিটি চাল আরও ভয়ঙ্কর সংঘাতের দরজা খুলে দিচ্ছে। আর সবচেয়ে দুঃখের বিষয় কি জানেন? ইতিহাস সাক্ষী, এই লড়াইয়ে কোনো পক্ষই শেষ পর্যন্ত জেতে না, হেরে যায় শুধু মানবতা, সাধারণ মানুষ। আজ যা তুরস্কের আকাশে একটা কালো মেঘ হয়ে ঘনিয়ে আসছে, কাল তা অন্য কোনো দেশের জন্যও সত্যি হতে পারে। যে নীতির কথা আজ ইসরায়েল বলছে, সেই একই নীতি যদি বিশ্বের অন্যান্য শক্তিশালী দেশগুলোও অনুসরণ করতে শুরু করে, তাহলে পরিস্থিতিটা কোথায় গিয়ে দাঁড়াবে তা কল্পনা করতেও ভয় হয়। আমরা এক গভীর অশান্তির চোরাবালিতে সত্যি বলতে ক্রমশই তলিয়ে যাচ্ছি দর্শক, যেখান থেকে ফেরা হয়তো খুব কঠিন হবে। এই জটিল ভূরাজনৈতিক সমীকরণগুলো সহজভাবে বুঝতে এবং আগামী দিনের বিশ্বের ছবিটা জানতে আমাদের সাথে থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন। ধন্যবাদ আপনাদের সকলকে।